দর্শক, একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাক্ট চেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি হারুন রশিদ। দর্শক, ভারতের সাথে সম্পর্কের পারদ নিচে নামতে নামতে এখন সর্বশেষ আমরা ক্রিকেট নিয়ে আমাদের সঙ্গে জটিলতা তৈরি হয়েছে। আপনারা সেটা সবাই জানেন। এই বিষয়ে কতদূর যেতে পারে, কি হবে, সে বিষয়ে আজকের ফ্যাক্ট চেক। আর আমরা বিষয় করেছি ভারতকে কিভাবে জবাব দিতে হবে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে রয়েছেন কূটনীতিক এবং সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি। লেখক ও ক্রীড়া সাংবাদিক দেবব্রত মুখোপাধ্যায়। আমরা অনেক আপডেট জানি, বা অলরেডি বাংলাদেশ তো ভারতের মাটিতে টি-20 বিশ্বকাপ খেলবে না, সেটা বলেই দিচ্ছে। তারা ডিফারেন্ট ভেন্যু চাইছে। ওদিকে বৈঠকও হচ্ছে এটা নিয়ে। আবার আইপিএল যে ইন্ডিয়ান ক্রিকেটের যে ম্যাচগুলো, সেগুলো বাংলাদেশে সম্প্রচার হবে না। অনেকগুলো অ্যাকশনের জায়গা তৈরি হয়েছে, আর নানা আতঙ্কও ছড়ানো হচ্ছে। সেটার বাস্তবতা কি, সেটাও আমরা জানতে চাইব। তবে একটু ব্যাক সাইডে গিয়ে দেখতে চাই যে আসলে যে ভারতের বিজেপি নেতা সঙ্গীত সোম, তার বক্তব্যটা আমরা বাংলায় জেনেছি। উনি হিন্দিতে কি বলেছিলেন একটু দেখি তো। रहमान जैसे खिलाड़ी भारत में खेलने आएंगे तो एयरफोर्स से बाहर कदम नहीं रख पाएंगे, हम दावे के साथ कह रहे हैं। মুস্তাফিজুর রহমান যদি ভারতে খেলতে আসে তবে সে এয়ারপোর্টের বাইরে পা রাখতে পারবে না। এটা শাহরুখের মতো গাদ্দারের বোঝা উচিত। आप देश के साथ कर रहे हैं, आपको यहां तक अगर आज पहुंचाया तो इस देश के लोगों ने पहुंचाया। कभी रहमान जैसे खिलाड़ियों को खरीदने की बात करते हैं, ये देश में अब नहीं चलेगा। इन गद्दारों की देश में कोई जगह नहीं रहेगी, ये मैं कहना चाहता हूं। জি জি, শাহরুখ হলে গাদ্দার, কারণ তিনি মুস্তাফিজকে কিনেছিলেন আইপিএলের জন্য, তার কলকাতা নাইট রাইডার্সের জন্য। আর মুস্তাফিজ গেলে এয়ারপোর্টে নামার সাথে সাথে ঠ্যাং ভেঙে দেবে। মানে কি ঔদ্ধত্যপূর্ণ, কি অসৌজন্যমূলক থ্রেট রীতিমতো এটা। তো দেবব্রত মুখোপাধ্যায়, আমি সর্বশেষ আপডেটটা জানতে চাইছি। আমরা তো 2 দফা চিঠি দিয়েছি জি জি আইসিসির কাছে। সর্বশেষ আপডেট হচ্ছে যে হারুন ভাই, আপনি একটা কথা বললেন যে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। একটা জিনিস আমাদের এখানে বলার চেষ্টা করা হচ্ছে যে আমরা যে চিঠি দিয়েছি 2 দফা, যে আমরা খেলতে যাব না, তাতে বোধহয় আমাদের ক্ষতি হবে। কিন্তু আমরা যে আপডেট পাচ্ছি গতকাল থেকে, সেটা হচ্ছে যে আইসিসি সর্বোচ্চ চেষ্টা করতেছে এবং তাদের কিন্তু দেয়ালে পিঠ ঠেকে গেছে। এমন না যে আমরা বিপদে আছে তারা। ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডে যে ঘটনাগুলো ঘটিয়েছে, তারা সৌজন্যের বালাই না করে, একেবারেই কোনো রকম কূটনীতির ধার না দেড়ে যে কাজগুলো করছে, এই কাজগুলোর জন্য ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড এবং আইসিসি বিপাকে পড়ছে। যে জন্য তারা আজকে সম্ভবত দুপুর থেকে একটা ইমার্জেন্সি বৈঠক করতেছে ইন্ডিয়ান গভর্নমেন্ট, ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড এবং আইসিসির কর্মকর্তারা। এবং আপনি জানেন যে আইসিসির যিনি প্রধান, তিনি আবার হচ্ছে অমিত শাহর ছেলে। অমিত শাহ হচ্ছে ইন্ডিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী, জয় শাহ। ফলে ব্যাপারটা তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নানা রকম আছে এখানে। যে একই লোক, তার বাবা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী, তার লোকজন হচ্ছে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের প্রধান। কে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড আর কে আইসিসি ডিফাইন করা একটু কঠিন। তারপরে উনি আইসিসির হয়ে এদের সঙ্গে মিটিং করবেন এবং আমরা যতদূর জানি যে বাংলাদেশকে একটা প্যাকেজ ধরনের প্রস্তাব দেওয়া হবে। সেই প্রস্তাবটা মানে এইটা তো আসলে এখনো রিউমার, যেহেতু মিটিংটাই শেষ হয়নি। তবে ইনসাইড বিসিসিআই মানে ক্রিকেট বোর্ড অফ ইন্ডিয়ার ভিতরে কিছু সূত্র বলছে যে প্যাকেজটা এরকম হতে পারে যে প্রথমত মুস্তাফিজের বিষয়ে একটা ক্ষমা চাইবে তারা। যে মুস্তাফিজকে তো আসলে যেভাবে বাদ দেওয়া হয়েছে, এটা একদম প্রোটোকল না মেনে। কারণ এই বাদ দেওয়ার কথা হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের, তারা কিনেছে, তারা বাদ দিতে পারে। আর না হলে এটা করতে পারে সর্বোচ্চ আইপিএল গভর্নিং কাউন্সিল, তারাও করেনি। এটা ক্রিকেট বোর্ডের জেনারেল সেক্রেটারি তার ক্ষমতা বলে করছেন। ফলে ক্রিকেট বোর্ডের জেনারেল সেক্রেটারি ক্ষমা চেয়ে পদত্যাগ করবেন, এরকম একটা গুঞ্জন আছে। সঙ্গে মুস্তাফিজ ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের এবং মুস্তাফিজকে আবার ফিরায় নেওয়া, যেটা প্রস্তাব অলরেডি একবার কিন্তু বিসিবির কাছে এসছে এর মধ্যে, যে মুস্তাফিজকে আমরা ফিরায় নিচ্ছি, তোমরা সব ঠিকঠাক করে ফেলো। মুস্তাফিজকে আবার ফিরায় নেওয়া এবং বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় না, কিন্তু রিলোকেট করা হবে ইন্ডিয়ার ভিতরেই। অ্যাজ কলকাতা এবং মুম্বাই আমাদের ভেন্যু। কলকাতা এবং মুম্বাই আপনারা জানেন যে একটু তুলনামূলক বেশি এই জাতীয় কথা বলার লোকের উগ্রবাদীদের আস্তানা বেশি।
তারা এটাকে হায়দ্রাবাদ বা যে রাজ্যগুলো তুলনামূলক একটু সহনশীল বা বামপন্থীদের একটু ভালো অবস্থা আছে ওরকম কোনো জায়গায় রিলোকেট করতে চায়, এরকম একটা প্যাকেজ হয়তো বিসিবিকে দিবে। এই সন্ধ্যা পর্যন্ত এরকম একটা গুঞ্জন, আমরা আসলে প্রপার বলতে পারি না যে কি কি আসবে। তবে আইসিসি এবং বিসিসিআই খুবই বিপাকে আছে, তারা একটা কিছু প্যাকেজ দিয়ে বাংলাদেশকে যে কোনো মূল্যে রাজি করাতে চায়, এই পর্যন্ত বলতে পারি। শুনবো আপডেটের পর আলোচনা শুনবো আমরা। সাবেক রাষ্ট্রদূত এবং কূটনীতিক এম হুমায়ুন কবির, আপনার কাছে জানতে চাই, এটি কি আপনার কাছে আর খেলার মধ্যে কি সীমাবদ্ধ আছে কিনা? কূটনীতিক হিসেবে আপনি কিভাবে দেখছেন? এটি কি একটি খেলার বিষয়? কারণ খেলা যেভাবে ডিল করে সেভাবে তো করা হয়নি। আর এটা আমরা আরও কিভাবে ডিল করতে পারি? আমাদের অবস্থানটাকে আপনি কিভাবে দেখছেন? দুইটা প্রশ্ন করলেন। প্রথম প্রশ্ন হচ্ছে যে এটা কি খেলার মধ্যে আছে নাকি খেলার বাইরে গেছে? নিশ্চিতভাবেই বলা যায় যেটা আর খেলার মধ্যে নেই এখন। খেলা একটা স্তর, দুই দেশের মানুষের মধ্যে উত্তেজনা আরেকটা স্তর, সরকারি পর্যায়ে গিয়ে এটা আমাদের দিক থেকে আমরা বলছি যে আমরা তাদের ওখানে খেলতে যাব না। তো কাজেই তিনটা স্তরে কিন্তু এই জিনিসটা সংক্রমিত হয়েছে। তো কাজেই এটা নিশ্চিতভাবেই বলা চলে যে এটা আর খেলার মধ্যে নাই, এর মধ্যে রাজনীতি ঢুকেছে, মানুষের উত্তেজনা, ইমোশনস ঢুকে গেছে। বেরোবার জন্য আমার ধারণা, যেটা দেবব্রতদা বললেন, এটা তো আসলে একটা জায়গায় আসতে হবে। আমরাও যাব না, তারাও ছাড় দেবে না, এভাবে হয়তো হয় না। উত্তেজনা যেটা হওয়ার হয়েছে বাংলাদেশের দিক থেকে, আমাদের জন্য যেটা প্রমাণ করার দরকার ছিল যে আমরা কথা বলতে পারি, আমরা আমাদের অবস্থান ধরে রাখতে পারি, আমরা প্রত্যুত্তর দিতে পারি। এই মেসেজটা কিন্তু ভারতের কাছে গেছে। আমার ধারণা এখন ইন্টারন্যাশনাল ক্রিকেট বোর্ড বলেন, ভারতীয় ক্রিকেট বোর্ড বলেন, ভারতীয় সরকারও হয়তো চাইবে না বিষয়টা আর উত্তেজনা বাড়ুক। তো সেই ক্ষেত্রে যেটা উনি বললেন, একটা কম্প্রোমাইজ কিছু একটা করা যায় কি না, সে চেষ্টাটা হয়তো হবে। কারণ এটা নিয়ে এমনিতেই আমাদের সম্পর্ক বেশ উত্তেজনা বা এক ধরনের টেনশনে আমরা ভুগছি গত প্রায় বছর দেড়েক ধরে। তো কাজে এখানে সম্পর্ক আর তলানিতে নেওয়ার দরকার নেই বা উত্তেজনা বাড়াবার দরকার নেই। একটা ভালো কম্প্রোমাইজ ফর্মুলা যদি তাদের কাছ থেকে আসে, আমরা যেহেতু আমাদের পয়েন্টটা মেক করেছি, আমাদের যেটা পয়েন্ট, আমরা অবস্থানটাকে আমরা পরিষ্কার করে দিয়েছি, অবস্থানটা সঠিক আছে। তারা যদি এখন কম্প্রোমাইজ করে একটা ফর্মুলা বের করে যেখানে আমাদের আত্মসম্মান আমরা বজায় রাখতে পারবো, খেলাও চলবে এবং দুই দেশের সম্পর্ক স্বাভাবিক, মানে এই বিষয়ে আবার পুরনো জায়গায় ফেরত যাবে, এটা যদি হয় তাহলে আমি মনে করি এটা ভাববার সুযোগ আছে। সম্পর্কের বিষয়গুলো নিয়ে কথা বলবো, কিন্তু দেবব্রতদা, যে যদি তারা রাইটলি একটা সলিউশন, কেন বলতো তাদের কোর্টে আমাদের রাইটলি অবস্থান নিয়েছি, এটার যদি তারা কোনো সমাধান ফর্মুলা না বের করে, কেউ কেউ বলছেন আমরা আইসিসি থেকে অর্থ হারাবো, কেউ কেউ বলছে আমরা পয়েন্ট হারাবো, আসলে কি বিষয়টা সেরকম না? আমরা কি করতে পারি? না, আমার কাছে তা মনে হয় না। আমার কাছে মনে হয় যে এইটা আমাদের মানে স্যারের সামনে বসে, আমি আগেও বলছি অফ দ্য ক্যামেরা, যে স্যারের সামনে বসে এই জাতীয় কথাবার্তা বলা আমার জন্য একটু মানে দুঃসাহসের ব্যাপার। তারপরেও আমাদের কূটনীতিতে আমরা চিরকালই কূটনীতি এবং আমাদের সব স্তরে সিভিল সোসাইটি বা সব জায়গায় আমরা একটু আগে ভয় পাই। মানে আমরা ওই যে আগেই ভাবি যে বোধহয় চাকরি চলে যাবে, কথা বললেন না, চাকরি চলে যাবে। তো ওই অ্যাটিটিউডের কারণে আমরা মনে করতেছি যে আমরা ইন্ডিয়ার সঙ্গে এরকম করতেছি, তাহলে বোধহয় আমাদের আইসিসির আয়টা দিবে না। এটা সত্যি যে ইন্ডিয়ার 68% কন্ট্রিবিউশন আইসিসির আয়, সেখান থেকে তারা ফেরত নেয় 32%, মানে প্রায় 4,000 কোটি টাকা তারা এখানে ভর্তুকি দেয়। সেটা না হলে সারা পৃথিবীর ক্রিকেটেরই চলা মুশকিল, আমাদেরও চলা মুশকিল। কিন্তু ব্যাপারটা, আপনি যখন কূটনৈতিক ফোরামে কথা বলবেন বা আপনি যখন ক্রিকেটীয় ফোরামে কথা বলবেন, তখন তো আপনি এইসব ব্যাকডোর আলোচনা আনতে পারবেন না যে ইন্ডিয়া টাকা দেয় আইসিসিকে, তাইতে আমি ইন্ডিয়ার সঙ্গে চোখ তুলে কথা বলতে পারবো না, তাহলে আমার টাকা বন্ধ করে দেবে আইসিসি। আমি তো এটা দেখবো না যে অমিত শাহ ছেলে কিনা যে জয় শাহ, আমি দেখবো দুটো আলাদা চেয়ার, আলাদা চেয়ারের সঙ্গে কথা বলবো, আমি আইসিসির সঙ্গে কথা বলবো, বিসিসিআইয়ের সঙ্গে কথা বলবো। ফলে এই জাতীয় ভয় খুব, একটা হচ্ছে এই জাতীয় ভয় ফর্মালি বলার কোনো সুযোগ নেই। দ্বিতীয়ত হচ্ছে যৌক্তিকতা। যৌক্তিক না, কারণ কি 2027 পর্যন্ত তো বাজেটটা অ্যালোকেট হয়ে গেছে, আমরা কত টাকা পাবো 2024-27 সার্কেলে এটা অলরেডি ডিসাইডেড। এখান থেকে একটা পেনিও যদি কাট করতে হয় আইসিসিকে, তাহলে বোর্ডের অনুমোদন লাগবে, এবং বোর্ডটা তো ইন্ডিয়া একা না,
যতই আমরা বলি না, কিন্তু ICC কেউ কেউ বলছেন যে জয় শাহ তো সে ইন্ডিয়ান না, কিন্তু তার আসলে এই মানে এটা সত্যি যে আইসিসি ইন্ডিয়ার কথায় ওঠে বসে, কিন্তু সবগুলোরই তো আসলে একটা প্রসিডিওর আছে। ওখানে যেমন বাংলাদেশকে ছাড়া বিশ্বকাপ হবে কিনা, যদি বাংলাদেশ বলে যে আপনি যেটা বললেন যে একেবারে যদি নো রিটার্ন পয়েন্টে আমরা চলে যাই, জি। যে না বাংলাদেশও যাবে না, তোমরা যতই প্যাকেজ দাও যাবো না, ইন্ডিয়াও বলতেছে এর চেয়ে বেশি আমরা করব না, তখন কি হবে? তখন কিন্তু জয়শাহ চাইলেই বাংলাদেশকে ছাড়া বিশ্বকাপ করতে পারবে না। ওটার জন্য আইসিসির গঠনতন্ত্র বলে যে একেবারে ফুল মিটিং হতে হবে, ফুল মিটিংয়ে এই সিদ্ধান্তটা হতে হবে। এখন সেখানে আমাদের পক্ষে তো অলরেডি কয়েকটা ভোট আছেই, সেটা আপনি জানেন যে কারা কারা জি। আমাদের পক্ষে আইসিসিতে কথা বলবে, ফলে ওটা পাশ করা কঠিন। যদি পাশও হয়ে যায়, দেয়ার আর কোর্ট অফ আরবিট্রেশনস, কোর্ট অফ আরবিট্রেশন এখানে খুব ভালো ফাংশন করবে, কারণ স্যার ভালো বলতে পারবেন যে এখন ইউরোপ এবং আমেরিকার সঙ্গে ইন্ডিয়ার যে রিলেশন, তাতে কোর্ট অফ আরবিট্রেশনে গেলে আমরা খুব মাথা নিচু করে থাকতে হবে তা না, ওখানে আমরা একটা ভালো পজিশন পাবো। দ্বিতীয়ত আমাদের পক্ষে টেস্ট প্লেইং কয়েকটা কান্ট্রি সাক্ষী দেবে, পাকিস্তান বলবে যে হ্যাঁ এই ঘটনা আমাদের সঙ্গে এত বছর ধরে করতেছে তারা, ফলে আমরা খুব পেছন পায়ে নাই। এই টুর্নামেন্ট আমি আজকে কয়েক জায়গায় বলছি, হয় এই টুর্নামেন্ট স্থগিত হবে, নতুবা আমাদের মানে আমরা সেটা স্যার যেটা বললেন যেটাকে আমরা সম্মানজনক সমাধান মনে করি, যদি আমরা ওদের প্যাকেজটাকেই সম্মানজনক মনে করি, ওয়েল আমরা সেই সম্মানজনক প্যাকেজে যাব। কিন্তু এই না যে আমাদের মাথা নিচু করতে হবে, আমাদের মাথা নিচু করার কোনো রকম দরকার নেই। আমরা কেউ কেউ আবার বলছেন যে বাংলাদেশকে টেস্ট ক্রিকেট থেকেও বাদ দিয়ে দিবে। সুযোগই নেই আমাদের এটা ধরেন খুব ভালো ব্যাপার হচ্ছে যে 3-4 বছর আগে হলে হয়তো এই ধরনের ওই যে কয়েকদিন আগে ট্রাম্প যেভাবে বলছেন যে আমার নীতি আন্তর্জাতিক আইন, তো ওইটা সুযোগ ছিল। কিন্তু এখন তো আগামী অলিম্পিক ইভেন্ট তো ক্রিকেট, ফলে আইসিসিকে আইওসির চার্টারে সই করতে হচ্ছে। ফলে এখন হুট করে এই জাতীয় ছেলে মানুষই করলে বা এই জাতীয় কাজ করলে কোর্ট অফ আরবিট্রেশনের সে থাকবে, সেখানে আইওসি সে থাকবে, কারণ আইওসি তখন একটা এথিক্স কমিটি নিয়োগ করতে পারবে যে আসলেই আইসিসি ফাংশন করতেছে কি না, কারণ আইওসির আবার সনদে আছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির যে তুমি কোথাও কোনো ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে কাউকে খেলতে বাধ্য করতে পারবা না। ফলে আইওসির যদি ওইটা আইসিসি ফলো না করে, আইওসি তো আইসিসিকে সাসপেন্ড করতে পারে যে না তুমি আর অলিম্পিকের সদস্য না। আমাদের হাতে এখন কিন্তু মানে মাথা নিচু করার দরকার নাই, অ্যাটলিস্ট আমি এটুকু বুঝি যে আমাদের ওই যে ভয়টা ছড়ানো হচ্ছে টাকা থাকবে না, টেস্টটা চলে যাবে, না খেয়ে মরবো, এইসব ভয় পাওয়ার কিছু নাই। আমরা ভয়েসটা যেটা রেজ করার সেটা সঠিকভাবেই রেজ করছি, এবং আমরা যদি মনে করি যে এটা আমাদের জন্য সম্মানজনক সমাধান, তবেই আমরা যাব, এছাড়া আমাদের যাওয়ার দরকার নেই। এম হুমায়ুন কবির, আমি তো আসলে ক্রিকেট বোদ্ধা না, তবে আমি যেটুকু শুনি যে বলা হয় ক্রিকেট অ্যান্ড নট ক্রিকেট। একজন ভদ্রলোকরে বলে ইউর অ্যাটিটিউড ইজ ক্রিকেট, আর যদি অভদ্র হয় নট ক্রিকেট। ক্রিকেট ভদ্রলোকদের খেলা আমরা জানি। এখন ক্রিকেট ডিপ্লোমেসি বলতে একটা বিষয় রয়েছে এই সাবকন্টিনেন্টে। আমরা দেখি যে 2013 সাল থেকে পাকিস্তান আইপিএলে খেলতে পারে না, তাদেরকে তারা নিষিদ্ধ করে, তাদের অভ্যন্তরীণ ব্যাপার তারা করতে পারে না। এখন বাংলাদেশের সাথে তারা এক ধরনের বৈরিতা তৈরি করলো। তো ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে, এই উপমহাদেশে এই ভদ্রলোকের ক্রিকেটকে কি ইন্ডিয়া অভদ্রলোকের ক্রিকেটে পরিণত করছে কিনা? এই ক্রিকেট ডিপ্লোমেসিটা কি নষ্ট হয়ে যাচ্ছে? কিছুটা তো আঘাতপ্রাপ্ত হয়েছে, এবং বাংলাদেশের সাথে অন্তত লড়াইটাতে যাওয়াটা বোধহয় তাদের বুদ্ধিমানের কাজ হয়নি। কারণ পাকিস্তানের সাথে ভারতের বৈরিতা বহু দশকের, আমাদের সাথে তো এরকম কোনো সম্পর্ক নাই। আমার ধারণা এই ক্ষেত্রে তারা যে কাজটা করেছে, এই কাজটা বোধহয় উত্তেজনা বসেই করেছে। কারণ একটা জিনিস আমরা এখন দেখছি যে শুধু সরকারি পর্যায়ে টানাপোড়েন নয়, জনগণের পর্যায়েও কিন্তু টানাপোড়েনটা সংক্রমিত হয়েছে। আমার ধারণা সেই প্রেক্ষাপট থেকেই তারা এই ধরনের একটা আমি বলবো যে তাৎক্ষণিক বা খুব বিবেচনাপ্রসূত একটা সিদ্ধান্ত নেয়নি। তো সেই জায়গায় হয়তো একটু চিন্তার জায়গা আছে। আমি একটু আপনার আলোচনাটা শুনবো। তো ইন্ডিয়ার যে মিডিয়া রয়েছে, আমি দু একটা মিডিয়ার কথা, রিপাবলিক বাংলার কথাই বলতে পারি, তারা কিভাবে উত্তেজনা ছড়ায় দেখেন মুস্তাফিজকে নিয়ে তারা কি করেছে যদি একটু দেখতে পাই। শাহরুখ খানের কাছে দেশ আগে নাকি তার টিমের জন্য মুস্তাফিজুর রহমান এত বেশি ইম্পর্টেন্ট যে তাকে তিনি নেওয়ার জন্য নাছোড়বান্দা? আদৌ কি তাকে বাদ দেওয়া হবে, নাকি এত কিছুর পরও তিনি জোর করে সমস্ত দেশে তার ফ্যান ফলোয়ার্সদের আবেগ, ভারতীয় আবেগ, সেই আবেগের বিরুদ্ধে গিয়ে তিনি মুস্তাফিজুর রহমানকে খেলাবেন কেকেআরে? কোনটা?
বিষয়টা কি হয়েছিল তো আপনি তো জানেন, যে আমরা অনেকেই জানি যে আপনার 17ই ডিসেম্বর ময়মনসিংহের ভালুকায় দীপুচন্দ্র দাসকে হত্যা করা হয়েছে। দীপুচন্দ্র দাসকে, তো সেটা বাংলাদেশে এ ধরনের ঘটনা ঘটে, আমরা অস্বীকার করি না, কিন্তু ভারতেও তো কম ঘটে না, সেই উদাহরণ আমি দেব। কিন্তু এর জন্য মোস্তাফিজের কি দায়? এটা ধরে তাকে নির্যাতনকারী, তাকে হত্যাকারী যখন একটা দেশ থেকে বলে এবং সেইটাই যখন রেসপন্স করে ভারতীয় ক্রিকেট বোর্ড, এইটা কি ধরনের ব্যাপার? ধরেন পার্সোনাল লেভেলে কেউ বলতেই পারে, ক্লাব লেভেলে কেউ বলতেই পারে, কিন্তু সেটাকে ম্যানেজ করার দায়িত্ব তো ক্রিকেট বোর্ডের, ভারতীয় ক্রিকেট বোর্ডের। কিন্তু তারা এটাকে টেক করলো কিভাবে? আপনার কি মনে হয়? মানে এই বুদ্ধি তাদের মাথায় কিভাবে আসে? তারাও কি পলিটিসাইজ 100%? আছে ভারতে, এখন তো হচ্ছে। তার কারণ হলো যে আপনি গত 1.5 বছর ধরে জুলাই গণ অভ্যুত্থানের পর থেকেই কিন্তু ভারতের মধ্যে এক ধরনের একটা বাংলাদেশ সম্পর্কে আমি বলবো যে ইচ্ছাকৃতভাবেই কিছু মিসইনফরমেশন, ডিসইনফরমেশন তারা ছড়িয়েছে এবং কিছু কিছু জিনিসকে মানে তিলকে তাল করা প্রচেষ্টাও হয়েছে। আমার ধারণা এটাও তাই। এই দীপু দাসের হত্যার সাথে এটার কি সম্পর্ক, এবং দীপু দাসের বিচার, তার সাথে যারা আসামি তাদেরকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে, বিচার প্রক্রিয়া আমার ধারণা শুরু হবে। তো আইনের যে পদ্ধতি আছে সেভাবে তো আমরা অ্যাকশন নিচ্ছি। এখানে তো সরকার বলেন, কোনো রাজনৈতিক দল বলেন, তাদেরকে তো অভিযুক্ত করা হয়নি। এখানে তার হত্যাকাণ্ডে, এটা দুর্ভাগ্যজনক, কিন্তু সেই হত্যাকাণ্ডের যারাই যুক্ত ছিল তাদেরকেই এখন আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। কাজে ওখানে যেভাবে তারা উত্তেজনাটা ছড়াচ্ছে, এটা মনে হচ্ছে যে এটাই বাংলাদেশ, জি, এবং এটাই ভারত। এবং এই ভদ্রমহিলা যেটা বলছিলেন, রিপাবলিক টেলিভিশনের রেপুটেশন ময়ূরকঞ্জনের টেলিভিশন, জি। আমরা সে জানি, কাজে কিন্তু এই কথাগুলো মানুষ শোনে, অনেকে শোনে, এবং তারা সেখানে দেখেন আপনি এক মুস্তাফিজের সাথে ভারতকে যুক্ত করে ফেলে। ভারতকে যুক্ত করে ফেলছে। এটা তো কোনো অর্থ হয় না, এটা আমার অযৌক্তিক মনে হয়। এখন আপনি কি করলো, রিপাবলিক টেলিভিশন বা আরো কিছু চ্যানেল আছে, পত্রপত্রিকা আছে, যারা এই এবং বিশ্বাস বলিউড করে ছড়াচ্ছে। বাদশা শাহরুখ খানকে বলছে গাদ্দার। এখন এটা তো আপনি দেখেন, আমি একটু ডাটা দেই যে 25 ডিসেম্বর ভারতের ওড়িশা রাজ্যে বাংলাদেশি সন্দেহে এক মুসলিম যুবককে পিটিয়ে হত্যা করা হলো। দেখেন, তার 2 দিন আগে কেরালায় ছত্তিশগড়ে বাংলাদেশি সন্দেহে এক হিন্দু যুবককে পিটিয়ে হত্যা করলো। বড়দিনের ভেতরে, আপনি তো জানেন এটা, খ্রিস্টানদের উপরে ব্যাপক হামলার ঘটনা ঘটলো। এরপরে আমাদের পুশিন তো আছেই 2003 মাসে। এরপরে আমাদের আরও একটি আছে যে আমাদের দণ্ডপ্রাপ্ত যে আপনার এখান থেকে উৎখাত হওয়া ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে সেখানে আশ্রয় দেওয়া হয়েছে, অন্যদের আশ্রয়, সেনাতে নিয়ে টানাপড়েন আছে। এই সব মিলিয়ে পরিস্থিতিটা দাঁড়াচ্ছে কি, এটা কি সেটারই একটা কিউমুলেটিভ রূপ আরেকটা প্রকাশ পেল, যে পলিটিক্স, সাম্প্রদায়িক বিষয়, জাতিগত বিষয়, এবং শেষ পর্যন্ত ক্রিকেটকেও তারা নিয়ে আসলো। মানে তারা কি এতটাই উত্তেজিত হয়ে গেল? ভারতে 2014 সালের পর থেকে তো সাম্প্রদায়িকতা প্রকাশ্যে এবং প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত বিষয়। তো কাজেই এতে আমি আশ্চর্য হই না, কারণ আপনি যাদের কথা বললেন সর্বত্রই ঘৃণা এবং সর্বত্রই বিভেদ ছড়াবার একটা, আমি বলব, অর্গানাইজড এফার্ট তাদের ওখানে আমরা দেখছি। তো কাজেই ক্রিকেট যেহেতু একটা পপুলার গেম, এর মধ্যে দিয়ে যদি রাজনীতির লাভ হয় তাতে তো এটা তারা প্রচেষ্টা করবে না, এটা মনে করবার কোনো কারণ নেই। কাজেই এর পেছনে একেবারেই ক্রিকেট শুধু, এর পেছনে অন্য কিছু নেই, তাও কিন্তু ভাববার কোনো কারণ নেই। এবং বিভিন্ন টেলিভিশন চ্যানেলগুলো যেভাবে কোরাসের মতো করে বলছে, কোরাস, তো সেটা তো মনে হয় যে এটা একটা পরিকল্পিত উত্তেজনা তৈরি করবার একটা প্রচেষ্টা থাকতেই পারে। দেবব্রত দা, যে আমি একটু, আপনি বলবেন তো, প্রশ্ন করি যে তাহলে ক্রিকেটের ভিতরে তারা সাম্প্রদায়িকতাকে নিয়ে আসছে ভারত, একটু বলেন। একদম একদম। আজকে দেখেন মুস্তাফিজকে নিয়ে যে বিটগুলো হলো, 9.2 কোটিতে শাহরুখ খান কিনলেন। জি। এখন শাহরুখ খানের নাম যদি শাহরুখ খান না হয়ে সমিত সোম হতো, তাহলে কিন্তু খুব একটা দামটা উচ্চারিত হতো না। এই শাহরুখ খানের নাম কেন আসতেছে? শাহরুখ খানকে ওই নিলাম টেবিলে বসছিল। আমি ড্যাম শিওর যে শাহরুখ খান জানেনও না যে ওই দিন মুস্তাফিজকে কেনার জন্য তার টিম এভাবে মুভ করবে। হি ইজ ওনার, এটা বাংলাদেশ না বা পৃথিবীর অন্য কোনো জায়গা না যে ওনাররা খবর রাখে। উনি ইনভেস্ট করে বসে আছেন, খেলা দেখতে 2 একদিন গ্যালারিতে যান, বছর শেষে খোঁজ দেন আমার টিমের আয় ব্যয়ের কী অবস্থা, একটু জনপ্রিয়তা ছড়ানোর চেষ্টা করেন। ওনার এছাড়া টিমের সঙ্গে কোনো সম্পর্ক নেই। ওখানে বেঙ্কি মাহেশ্বর আছেন, টিমের সিইও, কোচ আছে, সেট আপ আছে, তারা ঠিক করে। এখন
কলকাতা কিন্তু একা বিট করে নাই, ওখানে 3টা টিম বিট করছে, বাকি 2টা টিমের ওনার কিন্তু হিন্দুই ছিল। তারা যদি কেউ জিতে যেত বা তারা যে বিট করছে তাদের নামটা তো এখানে আমরা শুনলাম না, তারা বিট করছে তাহলে তারাও নিশ্চয়ই গাদ্দার, তারা তো সুযোগ পেলে কিনে ফেলতো। জি। যেহেতু কেকেআর শেষ পর্যন্ত গেছে, তার মানে কেকেআর গাদ্দার হয়ে গেল। যারা সেকেন্ড গেছে, থার্ড গেছে, তারাও তো ওই একই লক্ষ্যে গেছে, মুস্তাফিজকে কেনার লক্ষ্যে গেছে। কেন গাদ্দার হলো? তারা কেন গাদ্দার হলো না তাহলে? না, কেন গাদ্দার হলো আপনার মনে হয়? ধর্মের কারণে? অবশ্যই এই যে আমাদের আশরাফুল ভাই, সৈয়দ আশরাফুল্লাহকে একটা দারুণ কথা বলছেন একটু আগে, আপনি যে কথাটা বলতেছিলেন যে এটা স্যার বলতেছিলেন যে এটা পরিকল্পিতভাবে করা হচ্ছে কিনা। আশরাফুল্লাহ এনডিটিভিকে একটা ইন্টারভিউ দিচ্ছেন, তো ওখানে এই কথাটা খুব সুন্দর বলছেন যে আজকে যদি মুস্তাফিজ না হয়ে এই ক্যারেক্টারটা লিটন হতো, লিটন যদি এই দামে লিটন দাস। বিক্রি হতো, লিটন দাস, তাহলে কি এই একই রেসপন্স আমরা ইন্ডিয়া থেকে পেতাম? টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া, সরি এনডিটিভি না, টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া ইন্টারভিউতে উনি ইন্টারভিউ গ্রহীতাকে জিজ্ঞেস করছেন যে তোমার কি মনে হয় ইন্ডিয়াতে এই একই রেসপন্স হতো যদি 9.2 কোটি টাকায় লিটন দাস বিক্রি হতো? ইন্টারভিউ দাতা একটু থমকে গেছেন। তো উনি বলতেছেন দেখো এই পলিটিক্সগুলো আমি বুঝি, পলিটিক্সগুলোর সমস্যা কি, এই যে সামনে তোমাদের এই আমাদের সীমান্তবর্তী কয়েকটা রাজ্যে নির্বাচন, ফলে তোমাদের এখানে চেষ্টা করা হচ্ছে নানাভাবে মানুষকে এই ফ্যানাটিজমে আক্রান্ত করানো, জোশে আক্রান্ত করানো, এই মুসলিম হলেই সে গাদ্দার, সে কোন দেশি কি, সে আমার আদৌ মিত্র না শত্রু, এগুলোর দরকার নেই, নামের শেষে মুসলিম আছে, ওকে গাদ্দার করা। আমি বারবার বলতেছি স্যারের সামনে এগুলো আমার বলা একটু কঠিন, কিন্তু এইটা আসলে ওদের এই নির্বাচনকে টার্গেট করে ওরা এটা করতেছে। আরেকটা জিনিস আমি একটু যোগ করি, জি। যেটা আপনি স্যারকে বলছিলেন যে ক্রিকেটের যে ভদ্রতার জায়গাটা, এইটা কিন্তু মানে এই যে নরেন্দ্র মোদীর যে বিজেপি সরকার, এর আগে এনডিএ গভর্নমেন্ট পর্যন্ত আমরা দেখছি যে তারা ওই ভদ্রতাটাকে মূল্য দিচ্ছে। অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী ছিলেন, আমি একেবারে সুনির্দিষ্ট করে বলতে পারি যে 99-এ অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী, আমরা তো ধরে নেই যে সংঘ পরিবারের যে কোনো একটা অংশ ক্ষমতায় থাকা মানেই সাম্প্রদায়িকতা। বাজপেয়ী বা আদবানি গভর্নমেন্টও সাম্প্রদায়িক ছিলেন, কোনো সন্দেহ নেই, কিন্তু ওই ন্যূনতম ভদ্রতাটা তাদের ছিল। 99-এ যখন পাকিস্তান 12 বছর পরে ইন্ডিয়াতে সফরে আসতেছিল, তখন কিন্তু শিবসেনা তাদের সরকারের সমর্থক, এখন কিন্তু বিজেপির অংশ না শিবসেনা, কিন্তু এনডিএ গভর্নমেন্টের অংশ ছিল তারা। সেই শিবসেনার লোকেরা গিয়ে ওয়াংখেড়েতে উইকেট খুঁড়ে ফেললো এবং বললো যে পাকিস্তানিরা আসলে পাকিস্তানিদের মেরে ফেলবে, অমুক করবে তমুক করবে। তখন এই লালকৃষ্ণ আদবানি নিজে, উনি বোধহয় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন স্যারের সময়, আদবানি সাহেব নিজে ব্যাপারটা ট্যাকল করার জন্য রাস্তায় নামছিলেন। নেমে উনি শিবসেনার লোকেদের সঙ্গে রীতিমতো শিবসেনা, এবং তারপর থেকে আদবানিকে তো আসলে আদবানি এবং বাজপেয়ী সাহেবকে তো সাইড করা হলো ওই ঘটনার পর থেকে, ওনরা কনফ্রন্টেশনে গেছেন, কনফ্রন্টেশনে গিয়ে সিরিজ টিকায় রাখছেন, এবং এরপরে ওই সিরিজটা সুন্দরভাবে যাতে হয় ওনারা নিশ্চিত করার পরে অটল বিহারী বাজপেয়ী কিন্তু একটা মার্চ করছিলেন, আমার মার্চটার নাম মনে নেই, 99 বা 2000-এই উনি দিল্লি থেকে ইয়েতে গেছিলেন, লাহোরে গেছিলেন বাসে করে, কি যেন মনে একটা পড়েছে, কি যেন জি, একটা জি, জি, সুন্দর জি, নাম দিছিলেন। এই যে ঘৃণাটা, ওনার বক্তব্য ছিল যে আমরা যুদ্ধ করব। 99-এ কিন্তু কার্গিল ওয়ার হচ্ছে। কার্গিল যুদ্ধ, জি। দেখেন 99-এ অটল বিহারী বাজপেয়ী এবং আদবানি সাহেব বিজেপির লোক হয়েও তারা ওই ভদ্রতা দেখাচ্ছেন যে না, আমরা ক্রিকেটকে সম্মান দেবো, ক্রিকেট যখন প্রসঙ্গ তখন আমরা যুদ্ধের কথা আনবো না, তখন আমরা পাকিস্তানিদের পাকিস্তানি ভাববো না, ক্রিকেটার ভাববো, এবং ওটাকে সম্মান দেওয়ার জন্য ওই ভদ্রলোক লাহোর পর্যন্ত বাসে যাচ্ছে। আর আজকে মুস্তাফিজকে থ্রেট করা হচ্ছে, বিসিসিআই ইন্ডিয়ান গভর্নমেন্টের সম্মতিতে মুস্তাফিজকে বাদ দিয়ে দিচ্ছে। ইন্ডিয়ান গভর্নমেন্টের পক্ষ থেকে কেউ এখনো পর্যন্ত বললো না যে এই যে তোমরা মুস্তাফিজকে থ্রেট করতেছো, মুস্তাফিজকে প্রোটেক্ট করার দায়িত্ব আমার। এই কথা কি এখনো পর্যন্ত আমরা ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছ থেকে শুনছি? আর যদি আজকে এত কথা যে বাংলাদেশ কেন ইন্ডিয়া যাবে না, ওকে আমি যাব তো, কিন্তু আজকে পর্যন্ত এতগুলো দিন কেটে গেল, 5-6টা দিন কেটে গেল, আজকে পর্যন্ত বাজপেয়ী সাহেব বা আদবানি সাহেবের মতো কেউ কি দায়িত্ব নিয়ে বলছে যে না আমাদের লোকজনই তো চিল্লাপাল্লা করতেছে, আমাদের বিজেপির নেতাই তো এরকম চিল্লাপাল্লা করতেছে যে মুস্তাফিজের ঠ্যাং ভেঙে দেবো এয়ারপোর্টের বাইরে বেরোলে, ওদেরকে আমরা স্যাক করতেছি, ওদেরকে আমরা বহিষ্কার করতেছি, মুস্তাফিজের দায়িত্ব আমাদের। এই চেতনা সম্পন্ন ক্রিকেটকে এই রেসপেক্ট দেখানোর লোক একজন আছে, অথচ এদের পরিবারের লোকজন ক্রিকেট চালাচ্ছে এখন। আমরা
আমরা ফলে শুনবো। আমি কংগ্রেসের সঙ্গে বিজেপির ডিফারেন্সটাও করতেছি না, বিজেপির সঙ্গে বিজেপির ওই ভব্যতা বোধ নাই। আমরা আমরা যেটা আমরা আমরা ক্রিকেট ছিল। শুনবো আরো এইসব ক্রিকেট কূটনীতি, ক্রিকেট রাজনীতি নিয়ে। দর্শক, ফ্যাক্ট চেকে একটা বিরতি নিচ্ছি, ফিরবো একটু পরেই, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর ফিরে এলাম ফ্যাক্ট চেক নিয়ে। আমরা আলোচনায় ছিলাম এবং আলোচনা আরও চলবে, কিন্তু যে জিনিসটি আমরা দেখতে চাই যে কোনো কোনো চ্যানেল কলকাতার তারা কিন্তু আবার স্ট্যান্ড নিয়েছেন, কিন্তু সেটা শাহরুখের পক্ষে। কিন্তু এই মুস্তাফিজকে যে ওখানে ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে বাদ দেওয়া হলো, সেটার পক্ষে কিন্তু কথা বলছেন। আমরা শুনি একটু কলকাতা নিউজ 18 কি বলছে। একই কাণ্ড, শাহরুখ খানের বাঁচার অধিকার নেই, তার মানে ঘুরিয়ে শাহরুখ খানকে খুনের হুমকি। শাহরুখ খান কি দোষ করেছেন? কেকেআর এর তিনি মালিক। কেকেআর মুস্তাফিজুর রহমানকে নিয়েছিল 9 কোটি টাকা দিয়ে, কেকেআর থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। আজকে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড তাড়িয়ে দিয়েছে বিপুল বিতর্কের পরে, কারণ বাংলাদেশে হিন্দু খুন হচ্ছে। দেখেন তার লাস্ট কমেন্টটা দেখেন, সে কিন্তু শাহরুখের পক্ষে অবস্থান নিয়েছে, কিন্তু উনি বলছেন যে বাংলাদেশি হিন্দু খুন হচ্ছে। তাহলে হুমায়ুন কবির, আপনার কাছে আমার প্রশ্ন, আমরা তো নেগেটিভ দিয়ে আমি নেগেটিভ কখনো ডিফাইন করতে চাই না, তো ভারতে কি হচ্ছে যদি একটু বলতেন? ওখানে কি সংখ্যালঘু নির্যাতন হচ্ছে না? একটু আগে আমরা আলোচনা, ওখানে কি খ্রিস্টানদের উপরে হামলা হচ্ছে না? ওখানে বাংলাদেশি সন্দেহে পিটিয়ে হত্যা করা হচ্ছে না? আমাদেরকে পুশব্যাকের নামে হাজার হাজার লোকজনকে ফেরত পাঠানো হচ্ছে না? ভারতের এই অবস্থানকে সেখানকার মিডিয়া কেন ডিফাইন করে না? নাম্বার ওয়ান। নাম্বার টু, ভারত কি বাংলাদেশের বিরুদ্ধে একটি সর্বাত্মক প্রোপাগান্ডা শুরু করেছে? সেটা তো আছে, সেটা আমরা জুলাই গণ অভ্যুত্থানের পর থেকেই কিন্তু দেখেছি যে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, নানান ধরনের অপপ্রচার তারা করেছে। আপনি যেটা বললেন, এখন আসলে যেটা হয় যে ভারতে আমি যেহেতু কাজ করেছি, আমার কাছে যেটা মনে হয়, ভারতে সরকার, বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান এবং জনগণ এর মধ্যে একটা সাযুজ্য আছে, একই সুরে তারা কথা বলে, কিন্তু এটা তাদের কাঠামোগত সুবিধা আমি যদি বলি। আমরা কিন্তু সেইভাবে বলি না। তো কাজেই এই যে আপনি বলছেন এখানে বাংলাদেশে খুন হচ্ছে, এই ন্যারেটিভটা কিন্তু তারা অনেক দিন ধরেই চালাচ্ছে এবং এটাকে এমনভাবে ভয়ঙ্করভাবে উপস্থাপন করছে যে বাংলাদেশে এই একটা কাজই হয়। এখন নিজের দিকে তো আমরা সেটা কিন্তু বলি না, আমরা কিন্তু ভারত এগুলো নিয়ে কথা বলে, আমাদের দিক থেকে কিন্তু শিষ্টাচারের খাতিরে আমরা বলি কম। আমরা ভারতের এই যে বললেন আপনি সংখ্যালঘু নির্যাতন আছে, সেগুলো নিয়ে পাকিস্তান প্রচারণা করে, কিন্তু আমরা কিন্তু অনেক মিউটেড, অনেক মানে সাবধানে কথা বলি, বিকজ এটা থেকে আমরা তাদের সম্মান করি। তাদের অভ্যন্তরীণ বিষয়, তারা অভ্যন্তরীণভাবে এই সমস্যার সমাধান করুক, এটা আমরা চাই। সেই কারণেই আমরা বেশি কথা বলি না। কিন্তু এখন ওরা আমাদেরকে বাধ্য করছে কথা বলার জন্য। যে আপনি যে কথাটা বললেন, এই কথাটা আপনি চিন্তা করে দেখবেন, ওরা যদি এই ধরনের উস্কানিমূলক কথা না বলতো, আমরা হয়তো বলতাম না। আর আমাদের সমাজে, বাংলাদেশে অন্তত এইটা আছে যে আমরা কিন্তু মানে কি বলা যায়, যে উস্কানি দিয়ে হিন্দু মুসলমান ভাগাভাগি করে এখনও আমার ধারণা এটা নাই, এবং এটা উল্টোটা বরঞ্চ আমরা দেখেছি। আমি বলছি না যে ছোটোখাটো ঘটনা ঘটছে না, কিন্তু মনে আছে জুলাই ঘটনার পরে দুর্গাপূজাতে সমস্ত জায়গাগুলোতে মাদ্রাসার ছাত্ররা, স্কুলের ছাত্ররা, সিভিল সোসাইটি, পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী সবাই মিলে পাহারা দিয়েছে যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে। এবং সফলভাবে কিন্তু আমরা উল্টো জিনিসটা দেখাতে পেরেছি যে আমরা ঐক্যবদ্ধভাবে সংখ্যালঘুদের স্বার্থ রক্ষা করার চেষ্টা করছি। তার অর্থ এই না যে এরকম দীপু দাসের মতো ঘটনা ঘটে না বা অন্য জায়গায় এটা ঘটছে, এবং এটা আমরা দায় নিচ্ছি, স্বীকার করছি যে এইগুলো যেহেতু সামগ্রিক অর্থেই এখন সমাজের বা সরকারের সক্ষমতার কিছু কিছু ঘাটতি আছে, এই সুযোগগুলো কিছু লোক নিচ্ছে এবং সেখানে সাম্প্রদায়িকতার ভিত্তিতে হচ্ছে না, বিষয়গুলো মূলত হয় রাজনৈতিক, অথবা এই যে আপনাদের ডিসইনফরমেশন, মিসইনফরমেশন, হেট স্পিচের প্রভাবের কারণে ঘটনাগুলো ঘটছে, যেটা নিন্দনীয়, যেটা নিশ্চয়ই ঘৃণার সুযোগ রাখে। কিন্তু সামাজিকভাবে যদি আপনি বলেন, সামগ্রিক সমাজ হিসাবে আমরা কিন্তু এই ঘৃণা ছড়ানোর
অর্গানাইজ বা সিস্টেমেটিক কোনো অ্যাপ্রোচের মধ্যে আছি বলে অন্তত আমার কাছে মনে হয় না। আমি এই গত 15 দিন 4টা ডিভিশনে যমুনার ওই পারে রংপুর, রাজশাহী, ফরিদপুর, খুলনা ঘুরে আসলাম। আমার কাছে কোথাও কিন্তু আমি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলেছি, কিন্তু কোথাও কিন্তু এই সাম্প্রদায়িক ইচ্ছাকৃতভাবে বা সাম্প্রদায়িকতার প্ররোচনা এগুলির অভিযোগ কিন্তু শুনি নাই। হ্যাঁ, লোকজনের মব ভায়োলেন্স হয়েছে এবং সেই মব ভায়োলেন্সটাতে হিন্দু মুসলমান অনেকেই হয়তো আক্রান্ত হয়েছে, কিন্তু সেটার মধ্যে সাম্প্রদায়িকতার উপাদান দিয়ে দেখা হয় না, এটা বরঞ্চ সরকারের সক্ষমতার ঘাটতি হিসাবে দেখানো হচ্ছে। সেইখানে আমার প্রশ্ন, মানে দুটো জিনিস, সরকারের সক্ষমতা আর একটা হচ্ছে ডিপ্লোম্যাসি, আর একটা হচ্ছে মিডিয়ার শক্তি। তাহলে আমরা কি কূটনৈতিকভাবে সত্যিকারের যে তথ্য সেগুলো তুলে ধরতে পারছি? নাম্বার ওয়ান, সরকার কি সক্ষমতার সাথে বিষয়গুলো দেখতে পারছে? আর বাংলাদেশের মিডিয়ারও তো একটা দায়িত্ব আছে। মানে আমি মিডিয়াকে বলছি না অপপ্রচার করতে, কিন্তু মিডিয়া তো প্রকৃত তথ্য, মানে আবার ইন্ডিয়ান ডায়াসপরা আছে, সে আমরা কি এই সবগুলো কি ফেল মারছি কিনা, একদম আপনার কাছে জানতে চাই। আবার একটা নিজস্ব উপলব্ধি আছে, সেটা হচ্ছে যে ভারত যেভাবে বিষয়গুলোকে প্রচারণা করছে সেই প্রেক্ষাপটে আমরা খুব সক্ষমতা দেখাতে পারিনি। তার কারণ আমাদের এই সক্ষমতাটা কম আছে। যেমন ধরুন, এই লিটন দাসকে নিয়ে যে প্রচারণাটা হয়েছে, এটাও তো আপনি, লিটন দাস নিজে বলছে যে না আমি ক্ষতিগ্রস্ত হইনি, এই সত্য কথাটা তো আপনি তুলে ধরতে পারেননি, আমরা পারিনি। এটা আমাদের সক্ষমতার ঘাটতি। বা এরকম অনেক কিছুই ঘটনা আছে যে ঘটনাগুলো হয়তো বাস্তব অর্থে ঘটেনি, কিন্তু সেগুলোকে চিত্রায়িত করা হয়েছে ভিন্নভাবে। তো আমার ব্যক্তিগত মত হচ্ছে এই বিষয়টাতে মনোযোগ দরকার, কারণ এটা অনলাইন বা নেট জগতে হলেও এটা আমাদের রিয়েল লাইফে আমাদের জীবনকে এফেক্ট করছে। কিন্তু এই যে ভারত থেকে প্রচারণাগুলো, আমেরিকাতে প্রচারণাটা হচ্ছে, ইউরোপে প্রচারণাটা যাচ্ছে, মধ্যপ্রাচ্যে যাচ্ছে, এগুলো কিন্তু বিভিন্ন জায়গায় তাদের জনগোষ্ঠী আছে, একই জিনিস ছড়ানো হচ্ছে। তো আমরা তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার দরকার নেই। বস্তুনিষ্ঠ সংবাদগুলোকে আমি যদি এই ডিজিটাল ওয়ার্ল্ডে সত্যিকারভাবে বস্তুনিষ্ঠভাবে উপস্থাপন করতে পারি, তাহলে আমারও একটা অল্টারনেটিভ স্পেস আমি তৈরি করতে পারি। রাইট। তো দেবব্রত দা, যে দুইটা জিনিস আমি জানতে চাই ওইটা ধরেই, যে উনি প্রশ্ন করেছেন যে শাহরুখ মুসলিম বলে তাকে খুনের হুমকি দেওয়া হবে। আপনার কি মনে হয় মুসলিম বলেই কি সে শাহরুখের শিকার হয়েছে? আমাদের মুস্তাফিজ তো বুঝলামই। আমি ওই যে যেটা বললাম, স্যারের কথাটা আমার খুব পছন্দ হয়েছে, যে ইন্ডিয়াতে এটা একটা সবসময়ের ব্যাপার যে ওরা ওদের সব অর্গানগুলোকে, শুধু যে সরকারি অর্গান তা না, সব বেসরকারি কর্পোরেট সব অর্গানগুলোকে একটা সিনক্রোনাইজড ওয়েতে ইউজ করতে পারে। যখন পজিটিভ ওয়েতে পজিটিভ কজে করে, পজিটিভ কজে করতে পারে, নেগেটিভ কজে করতেছে গত কিছুকাল ধরে, সেটা নেগেটিভ কজেই করতেছে। আপনি দেখবেন যে ওদের বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠান থেকে শুরু করে এই যে হাস্যকর ময়ূররঞ্জন ঘোষ নাকি জানি, এরা সবাই এইটা যে হাস্যকর, কিন্তু তার কিন্তু বিপুল দর্শক, কারণ ওরা জানে যে হয় টু হিট। ও যে হাস্যকর দর্শক গোষ্ঠী, তাদের ভিতরে কি ভাষায় কথা বলতে হবে, কেমন নিচে গিয়ে কথা বলতে হবে, আমরা তো কল্পনাই করতে পারি না যে হারুন ভাই ওরকম ইসের সামনে দৌড়াদৌড়ি করে চিৎকার করে ফুটবল খেলার মাঠের মতো আনবিলিভেবল। আমি একদিন দেখে আর সহ্য করতে পারি না। তো যাই হোক, আমরা ওই সিনক্রোনাইজটা করতে পারি না। এইটা একটা বড় কারণ হচ্ছে যে আমার ওই শুরুতে যেটা বললাম, আমার কাছে মনে হয় যে আমরা একটা ইনফিউরিটি কমপ্লেক্সে ভুগি সবসময়, এবং আমরা না যখন ন্যাশনাল ইস্যু আসে তখনও আমরা এই ক্ষুদ্র ইস্যুগুলোর বলতে পারি না। ওকে, আমার সঙ্গে মতবিরোধ আছে, আমার সঙ্গে রাজনৈতিক বিরোধ আছে, দেশের মধ্যে আমাদের হাজারটা পলিসি থাকবে, কিন্তু দেখেন আজকে ওরা যখন বাংলাদেশ বিষয়ে এই মুস্তাফিজ ইস্যুর আগে ওরা কিন্তু একটা পদক্ষেপ নিতে যাচ্ছিল। ওরা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ঠিক করার জন্য দুটো কাজ আপনি দেখছেন ওরা করছে। একটা হচ্ছে একটা সংসদীয় কমিটি করছে, সেটা চেয়ারম্যান করছে শশী থারুরকে, যিনি আসলে কংগ্রেসেও সংখ্যালঘু, মানে বিজেপির লোক তো না, কংগ্রেসেও সংখ্যালঘু, তাকে চেয়ারম্যান করে একটা কমিটি করছে। আবার আমরা জয়শঙ্কর যে এখানে এসছেন, প্রয়াত বেগম খালেদা জিয়ার
শেষকৃত্যে শ্রদ্ধা জানাতে, সেটাকেও দেখি যে তারা হয়তো একটা মুভ হিসাবে দিছে, মানে ওরা যা কিছু করে ওরা একটা সর্বাত্মকভাবে করে। আবার যখন সবাই মিলে খেলতে চাইছে ওই ফুটবলের মতো যে সবাই নিচে নেমে যাব, আমাদের সামনে রাজ্যসভা নির্বাচন, এখানে আমরা হিন্দু মুসলিম গুটি ইউজ করব, ফলে শাহরুখ খানকে ভিলেন বানাও, বাংলাদেশকে ভিলেন বানাও, এটা হচ্ছে কোশ্চেন। আমি স্যারের ওই কথাটা ধরে যেটা বলতে চাই, স্যার একটা কথা বলতেছিলেন যে দুর্গাপূজার সময় 5ই আগস্টের পরে দুর্গাপূজার সময় যে আমরা একটা হচ্ছে যে পৃথিবীর সব জায়গায় সংখ্যালঘুরা একটা ঝামেলার মধ্যে থাকে, বিশেষত নিম্নবিত্ত সংখ্যালঘু। আমরা যারা ঢাকায় থাকি তারা হয়তো টের পাই না, পৃথিবীর সব জায়গায়, সেটা বাংলাদেশ পাকিস্তান সব জায়গায় সেটা আলাদা কেস। কিন্তু আমাদের এখানে আমি মনে করি, আমার একটা বিশ্বাস 5ই আগস্টের পরে ওই 6 দিনে খুব তৈরি হয়েছে, সেটা হচ্ছে যে এটা আমি সব জায়গায় খুব গর্ব করে বলি যে আমরা অলমোস্ট 5 দিন সরকারহীন ছিলাম, আমাদের কোনো নির্বাহী সরকার ছিল না ওই সময়। জি। এবং কার্যত আমাদের পুলিশ বাহিনী কোথাও সক্রিয় ছিলেন না, ডিফাঙ্ক্ট হয়ে গেছিল। জি। হ্যাঁ, সেনাবাহিনী শুধুমাত্র রাস্তায় ছিলেন। তো সেনাবাহিনীর যে সংখ্যায় তারা ডিপ্লয়েড ছিলেন তাদের পক্ষে পুরো দেশ সামলানো খুব কঠিন ছিল। ওই সময়টা পুরো দেশ কিন্তু আমাদের সাধারণ মানুষ সামলাইছে, যাদেরকে আমরা প্রান্তিক জনগোষ্ঠী মনে করি, যাদেরকে মনে করি যে এরা মূর্খ, এরা সুযোগ পেলেই মারামারি করে। আমি বলি যে 5 দিন দূরে থাক, 5টা ঘন্টা আপনি আমেরিকায় গভর্নমেন্ট দরকার নাই, লোডশেডিং রাখেন, দেখেন কি হয়। 5 ঘন্টা, আমরা আধা ঘন্টা লোডশেডিং, 15 মিনিটের লোডশেডিং দেখি যে নিউ ইয়র্ক শহরে ধর্ষণ, হত্যার বন্যা বয়ে যায়, এমনিতেই লোকজন স্কুলে ঢুকে গুলি করে মেরে ফেলাচ্ছে। সেখানে আমার দেশের মাদ্রাসার টিচাররা, মাদ্রাসার স্টুডেন্টরা, আমার সাধারণ মানুষরা, সাধারণ পুরোহিতরা, হিন্দুরা, মুসলিমরা মিলে তো 5 দিন ঠেকায় দিছে এবং ওই সময় সুন্দর একটা পূজা করছে। বরং আমি বলবো যে আমার জ্ঞান তো, আমি কোনো সরকারের সময় এত শান্তিপূর্ণ, মানে এই সরকার বা ওই সরকার বলতেছি না, আমরা আর কি ছোট দুটো কোশ্চেন করতে চাই আপনাকে, এটা ক্লিয়ার হয়েছে আমার কাছে। কোশ্চেন করে একটা বিরতি দেবো, সেটা হচ্ছে দুটো জিনিস আমাদের জানতে ইচ্ছা হয়। মানে মুস্তাফিজ সাহেব কি ক্ষতিপূরণের কোনো ব্যবস্থা আছে কিনা, নাম্বার 1 পাবেন কিনা। সেকেন্ডলি হচ্ছে যে ইমিডিয়েটলি আপনি জানেন যে পাকিস্তান একটা প্রস্তাব দিয়েছে যে তারা ভেন্যু দিতে চায় বাংলাদেশের ম্যাচগুলোতে। এটি দুটো প্রশ্ন উত্তর চাই, সেটা সম্ভব কিনা, ভেন্যু পাকিস্তানের ভেন্যু। আর একটি হচ্ছে মুস্তাফিজ কোনো ক্ষতিপূরণ পাবেন কিনা। মুস্তাফিজ ক্ষতিপূরণ এখন যদি মুস্তাফিজকে ওরা ফিরায় নেয় সেটা একটা কথা, আর যদি সেই সব কিছু না হয়, মুস্তাফিজ অলরেডি এটাতে আপত্তি করছে। মুস্তাফিজ যদি কোর্ট অফ আরবিট্রেশনে যায়, যেটা প্রস্তাব দেওয়া হয়েছিল তাকে কোঅপ থেকে এবং ওয়ার্ল্ড ক্রিকেট অর্গানাইজেশন থেকে, যে চলো আমরা মামলা করি, মামলা করলে নিয়ম হচ্ছে যে বিডের 2%, যেটা টোটাল বিড হয়েছিল ওইটা 2% ক্ষতিপূরণ দিতে হবে তাকে। এই 2% ক্ষতিপূরণ সে পেতে পারে মামলা করলে, যদি সে মামলা করে। আর পাকিস্তানে ভেন্যু হওয়া এটা রিয়েলিস্টিক না, কারণ হচ্ছে যে অলরেডি আইসিসিতে ডিক্লেয়ার্ড যে এবার ওয়ার্ল্ড কাপ হচ্ছে মূল আয়োজক ইন্ডিয়া এবং অল্টারনেটিভ ভেন্যু হচ্ছে শ্রীলঙ্কা। ফলে ইন্ডিয়ার যেহেতু রেভিনিউয়ের ব্যাপার, ইন্ডিয়া আয়োজক, ইন্ডিয়া নিশ্চয়ই সেই আয়ের সুযোগটা পাকিস্তানকে করে দিবে না। তারা যদি নিতান্তই বলটা ছাড়তে হয়, বাংলাদেশকে অন্য কোথাও খেলতে দিতে হয়, সেটা শ্রীলঙ্কায় দিবে, কারণ শ্রীলঙ্কা কো-হোস্ট হিসেবে অনেকটা অ্যাক্ট করতেছে বিকল্প ভেন্যু হিসেবে। একটা প্রশ্ন হুমায়ুন করে আপনাকে করতে চাই, সেটা হচ্ছে যে একজন ক্রিকেটারের নিরাপত্তা দিতে পারে না ভারত। নিরাপত্তা ইস্যু যদি হয়, মুস্তাফিজকে ওদের হুমকির মুখে তারা বলছে তাড়িয়ে দেওয়া হয়েছে, আপনি ল্যাঙ্গুয়েজ খেয়াল করেন, তাহলে আমাদের এতজন ক্রিকেটার ওরা নিরাপত্তা কিভাবে দেবে? আমার এই প্রশ্ন আপনার কাছে। সুতরাং আমরা তো থার্ড ভেন্যু শ্রীলঙ্কা চেয়েছি, আমরা তো ক্রিকেট থেকে প্রত্যাহার করি না, আমরা বলছি ভেন্যু চেঞ্জ করো। আমাদের দাবিটা কি যৌক্তিক না? তারা তো নিরাপত্তা দিতে পারছে না, ভারত যেখানে নিরাপত্তা দিতে পারে না সেখানে আমরা কিভাবে খেলবো ওখানে? এটা হচ্ছে ফিকশন আর ফ্যাক্টের বিষয়। নিরাপত্তা দিতে পারে না যে কথাটা, এটা একটা ফিকশন, তারা বানাচ্ছে এটা। তারা নিরাপত্তা দিতে ইচ্ছা করলে পারে, এখন এটা ইচ্ছার উপর নির্ভর করে। পলিটিক্যাল উইল ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, তো আমরা একটা বিরতিতে যাই, আরও একটি বিরতির পর ফিরে আসবো, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম ফ্যাক্ট চেক নিয়ে। আমাদের সঙ্গে আছেন কূটনীতিক এম হুমায়ুন কবির, লেখক ও ক্রীড়া সাংবাদিক দেবব্রত মুখোপাধ্যায়।
আপনি একটু আগেই দেবব্রতদা বলছিলেন যে আমাদের বিভিন্ন ইস্যুতে, হুমায়ুন কবির সাহেব আপনিও বলছিলেন যে আমাদের ইউনাইটেড থাকা উচিত। এই যখন ইন্ডিয়ার সাথে আমাদের এক ধরনের ক্রিকেট যুদ্ধ চলছে এখন, আমি মনে করি সেই মুহূর্তে আমাদের একটা ইন্টারনাল আবার একটা ঘটনা ঘটে গেছে, আমি সেটা আলোচনায় নিয়ে আসতে চাই। আমাদের জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে আপনার আমাদের ক্রিকেট বোর্ডের যিনি পরিচালক নাজমুল ইসলাম, তিনি বলেছেন খাঁটি ভারতীয় দালাল। সেটা এই যে এখানেই বলেছেন পরিচালক, অবশ্য ওনাকে শোকজ করা হয়েছে, ব্যাপক প্রতিবাদের ঝড় উঠেছে। তো কি কারণে বলেছে, আসলে তামিম ইকবাল কি বলেছিলেন সেটা আমরা একটু দেখে নিই। আজকের ডিসিশন কিন্তু আগামী 10 বছর পর কি এফেক্ট পড়বে এগুলো সবকিছু চিন্তা করে যে জিনিসটা আমাদের বাংলাদেশের ক্রিকেটের জন্য ভালো, বাংলাদেশের প্লেয়ারদের জন্য ভালো, ওই ধরনেরই ডিসিশন নেওয়া উচিত। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে যখন আমরা ইন্ডিপেন্ডেন্ট বডি মনে করি, তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও নিজস্ব কিছু একটা ডিসিশন থাকতে হবে, আর তারা যদি মনে করে এই সিদ্ধান্তটা নেওয়া ঠিক, তাদের ওই সিদ্ধান্ত নিতে হবে। আজকের ডিসিশন কিন্তু আগামী 10 বছর পর কি এফেক্ট পড়বে এগুলো সবকিছু বিসিবির পরিচালক নাজমুল ইসলাম এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তার ফেসবুক পোস্টে তাকে কিভাবে খাঁটি ভারতীয় দালাল বলেন, প্রতিবাদে ঝড় হচ্ছে। আমি বলি যে ক্রিকেট বোর্ডের একজন পরিচালক কর্মকর্তা এই দায়িত্বহীন আচরণ করে আর আমরা হা করে দেখি, বলেন তো বিষয়টা কি, এখানে আরেকটা বিভেদ লাগানোর চেষ্টা আছে কিনা? না, এইখানে আমার মনে হয় একটু তামিমের মূল যে কথাটাকে নাজমুল সাহেব অ্যাটাক করছেন, ওই কথাটা কোনোভাবে উদ্ধৃত হয় নাই। ওটা হচ্ছে তামিম বলার চেষ্টা করছিলেন যে বাংলাদেশের যে আয়, ক্রিকেটের যে আয়, এটা 90% বোধ হয় উনি সংখ্যাটা 98-99 বলছিলেন, যেটা ভুল। 98-99% আয় আইসিসি থেকে আসে, উনি বোঝাতে চাচ্ছেন এটা ইন্ডিয়া থেকে আসে, তার মানে আমাদের দেশের সঙ্গে গোলমাল করা উচিত না, এইরকম কিছু ইঙ্গিতপূর্ণ কথা তামিম বলছিলেন। এই কথা আমি চরম বিরোধিতা করি এবং গঠনমূলক উপায়ে তামিমের সঙ্গে আমি ঘন্টার পরে ঘন্টা তর্ক করতে রাজি আছি এ বিষয়ে। একজন, সেও তো প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট ছিল, লাস্ট টাইম যখন বিসিবি নির্বাচন হয় শেষ পর্যন্ত প্রত্যাহার করে নিচ্ছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু সেও বিসিবি প্রেসিডেন্ট হতে চাইছিল। ফলে সে যখন এরকম কথা বলে, আমি এটাকে দায়িত্বজ্ঞানহীন কথা তামিমেরটাকেই মনে করি এবং তামিমের কথাকে আমি অত্যন্ত অযৌক্তিক, সেটা তো শুরু থেকে বলতেছি যে এগুলো সঠিক না। কিন্তু কি হাস্যকর কথা যে এই আপনি যেটা বললেন যে তামিম যত অযৌক্তিক কথাই বলুক না কেন, অযৌক্তিক কথা বলার অধিকারই তো গণতন্ত্র, যে আমি অযৌক্তিক কথা বলবো, স্যার সেটা শুনে আমাকে ধমক দেবেন, কিন্তু সেইটার মানে এই না যে স্যার আমাকে অন্য কোনো দেশের দালাল বলবেন, সেইটা। এবং মানে আমরা অফ দ্য রেকর্ড তো আসলে বলার সুযোগ নেই, অন দ্য রেকর্ডই বলতে হবে যে আমাদের কিন্তু মনে রাখতে হবে যে তামিমের পরিবারটা নিয়ে নানা রকম গসিপ বাংলাদেশে আছে এবং মানে তাদেরকে এমনিতেই এই জাতীয় অশালীন কথা শুনতে হয়। ফলে এরকম একটা পরিবারের ছেলে, যে বাংলাদেশের ন্যাশনাল ক্যাপ্টেন, যে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ক্রিকেটার বাংলাদেশে জন্ম নেওয়া, তাকে বা যে কাউকে আসলে ভারতের দালাল বলা যায় না। আপনি প্রাতিষ্ঠানিক পদে থেকে আমি বলতে পারি চায়ের দোকানে বসে যে অমুক ভারতের দালাল, তমুক ভারতের দালাল, এগুলো চায়ের কাপের আড্ডা। কিন্তু একজন বিসিবির ফিনান্স কমিটির চেয়ারম্যান তিনি যখন ফেসবুক পোস্টে এটা বলেন, এটা খুব হাস্যকর, খাঁটি। এবং এইগুলো না, আমি ওই কালকে বলতেছিলাম যে বুলবুল ভাইও যে চেয়ারে বসার খাতিরে কাদের নিয়ে সংসার করতেছে, মানে দেখেন ওই যে আসিফ আকবর গান করেন, উনি ক্রিকেট বোর্ডের আছেন, উনি তার প্রথম যে কথা বলে দৃষ্টি আকর্ষণ করলেন বোর্ড ডিরেক্টর হওয়ার পরে, যে ফুটবলারদের সঙ্গে মারামারি করতে চান, ফুটবলাররা গেও, ফুটবলাররা অশিক্ষিত, এইসব কথাবার্তা বললেন। তারপর এই ভদ্রলোক এখন মানে ওই যে বারবার ওই স্যারের ওই কথাটায় ফিরে যেতে ইচ্ছা করে যে ওরা যখন সব কিছু একটা সিনক্রোনাইজড হতে করতেছে, ওরা একটা পলিসিতে আছে, আমরা ঠিক তার অপোজিট। তামিমও আমাদের সঙ্গে সিঙ্ক না, মানে আমাদের সঙ্গে বলতে আর কি আমাদের যেটা ন্যাশনাল ইস্যু সেটার এগেনস্টে বলার চেষ্টা করতেছে, আর সেই জিনিসটাকে সার্কাসে বানানোর চেষ্টা করতেছেন একজন বোর্ড ডিরেক্টর। মানে সবাই মিলে মনে হচ্ছে যে আমরা মূল ইস্যু থেকে সরে যাই, মূল ইস্যু থেকে ডাইভার্ট হয়ে ওরা সর্বাত্মক যুদ্ধ করতেছে আর আমরা আলাদা আলাদা করে যুদ্ধ করি। হুমায়ুন কবির, সামনে নির্বাচন, এখন আমরা শুনি ভারতের দালাল, পাকিস্তানের দালাল, বাংলাদেশের দালাল খুঁজে পাওয়া যায় না। এই যে একটি দালাল ট্যাগ দেওয়া, আমি এটা ক্রিকেট সংক্রান্ত না, ক্রিকেট থেকে এসছে। তো আমাদের সামনে নির্বাচন, এই যদি আমরা করতে থাকি, আমাদের সামনে আপনি কি খুব সুদিন দেখেন না আশঙ্কার দিন দেখেন? শেষ করতে চাই আপনাকে দিয়ে। এটা আমার কাছে মনে হয় একটা মব সাইকোলজি, যেটা আমরা দেখছি সাম্প্রতিককালে ট্যাগিং করা,
এই প্রবণতাটা কিন্তু আমরা অন্যভাবে রাজনৈতিকভাবে বলি, কিন্তু এটা একটু ক্রিকেটেও আমরা দেখছি। এখন আপনি যেটা বললেন, যেখানে সুবিধা হয় সেখানে আমরা এই ট্যাগিংটা করছি, এটা করা থেকে দূরে থাকা উচিত। আমার নিজের ধারণা, বাংলাদেশের বেশিরভাগ মানুষই বাংলাদেশি, তারা নিজের আইডেন্টিটি নিয়ে গর্বিত। এটা বাইরে গেলে বোঝা যায়, ভেতরে আমরা একে ট্যাগ করি, বাইরে গিয়ে দেখবেন আপনি দেশটার জন্য প্রাণটা খুলে দিতে চায় মানুষ। তো কাজেই এটা কিন্তু সুযোগ, আমি মনে করি যে এই বিষয়টার ব্যাপারে সাবধানতা অবলম্বন করা দরকার। যাকে তাকে যে কোনো ধরনের ট্যাগ থেকে বেরিয়ে আসা উচিত। আর আমরা তো একটা নির্বাচনের দিকে যাচ্ছি, একটা নির্বাচনে কেউ জিতবে কেউ হারবে। তো যে জিতলো যে হারলো তাকে কি ট্যাগ করবে, তাকে এর দালাল ওর দালাল বলবে? আমার ধারণা এই কালচারটা বা সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসা দরকার, এবং সব মানুষের উপরে একটা বিশ্বাস রাখা উচিত। কেউ যদি প্রকাশ্যে কোনো অপরাধ করে থাকে তাকে আপনি বলতে পারবেন, কিন্তু এই অন্য দেশের নাম বলে, আরে ভাই আমার দেশেরটা আমি সমাধান করতে পারি, ওর তো ভারতেরও দরকার নেই, পাকিস্তানের দরকার নেই, মার্কিন যুক্তরাষ্ট্রের দরকার নেই। ধন্যবাদ এম হুমায়ুন কবির আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ দেবব্রত মুখোপাধ্যায়। দর্শক, প্রতি রোববার রাত 10টায় ফ্যাক্ট চেক প্রচারিত হয়। আগামী রোববার রাত 10টা পর্যন্ত বিদায় নিচ্ছি। শুভরাত্রি, ভালো থাকবেন, শুভেচ্ছা সবাইকে।